আমাদের মুকুল নিকেতনের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর পরিমিতি অংশের 16 অধ্যায়ের 16.2 অনুশীলনীর 5 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছি। তোমরা আমার সঙ্গে দেখো, তোমরাও চেষ্টা করো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। আর তোমরা বই খাতা নেও, বই বাহির করে 16.2 অনুশীলনীতে যাও এবং 5 নম্বর সমস্যাটি পড়ার চেষ্টা করো। দেখো এখানে কি কি আছে, আর আমিও তোমাদেরকে বলতেছি যে কি কি এখান থেকে তোমাদেরকে প্রথমেই জানতে হবে কোন কোন অংশগুলো, এবং সেগুলো আমরা এখানে আলোচনা শুরু করতেছি। দেখো, অধ্যায় 16 অনুশীলনী 16.2 5 নম্বর সমস্যাটা দিকে যাও। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? তোমরা এটা আবার একটু দেখো, এখানে কিসের কথা বলা হয়েছে, কি কি অংশের কথা বলা হয়েছে, তোমরা সেদিকে খেয়াল রাখো এবং আমার দিকে তাকাও এবং দেখো কি কি আছে এখানে। প্রথমেই আছে দেখো একটি বর্গক্ষেত্রের কথা, তারপরে আছে একটি বড় আয়তক্ষেত্রের কথা, তারপরে আছে দেখো একটি বর্গাকার পাথরের কথা। অর্থাৎ এইখানে তোমাদের জ্যামিতির দুইটা অংশ চলে আসছে, একটা হলো আয়তক্ষেত্র, আরেকটি হলো বর্গক্ষেত্র। এখন আসো আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের আকৃতিটা একটু দেখে নিই। এটি একটি আয়তক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র। আরেকটা আছে বর্গাকার পাথরের কথা। পাথরটা ছোট কিন্তু বর্গাকার। বর্গাকার বর্গাকার পাথর। আরেকটু তথ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 768 বর্গ মিটার। এই আছে আমার। এখন তোমার বর্গক্ষেত্র সম্পর্কে জানতে হবে। বর্গক্ষেত্র হলো যার 4টা বাহুই পরস্পর সমান এবং তার কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা আরো নিচের ক্লাসে অনেকবার পড়ে আসছো। আমি তোমাদের জন্য আরেকটু মনে করাই দিচ্ছি। প্রথমে জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে লাগবে যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র, তোমার এখানে লাগবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যারটা নিচে লিখতেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য স্কয়ার এত বর্গ একক। তাহলে এটা যেহেতু একটা বর্গাকার পাথর, এর ক্ষেত্রফল সেই একই সেম ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার এত বর্গ একক। আর এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, এইখানে যেহেতু একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল তোমরা অনেকেই এইটা কিন্তু জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। এখন আসো কেন ক্ষেত্রফলগুলো লাগবে আমরা একটু বাস্তব ভিত্তিক আলোচনা করি। সেই আলোচনাগুলো হলো, দেখো তোমাকে তুমি যদি যে কোনো একটি সমস্যা যখন সমাধান করতে যাবা,
গণিত কিন্তু এক ধরনের একটা সমস্যা দেওয়া থাকবে তোমার সামনে। তোমার কাজ হলো সেই সমস্যাগুলো তোমার কতগুলো কৌশলের মাধ্যমে, কতগুলো তথ্য জানার মাধ্যমে তুমি সেই সমস্যাগুলোকে সমাধান করো। এখন আসো আমাদের এখানে কি সমস্যাটা দেওয়া হয়েছে। তোমাকে লাস্টের দিকে খেয়াল করো, যখনই তুমি কোনো গণিতের সমস্যা সমাধান করতে চাইবা, প্রথমে তুমি শেষে খেয়াল করবা তোমাকে কি চাচ্ছে, তোমার চাহিদা তোমার কাছে কি চাওয়া হয়েছে, তুমি সেখানে যাও। দেখো এখানে চাওয়া হয়েছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে, মানে পাথরের সংখ্যা তোমাকে বের করতে বলছে। এখন এই পাথরের সংখ্যা বের করতে গেলে তুমি কি কৌশল অবলম্বন করবে? প্রথমে তুমি খেয়াল করো তোমাকে কোথায় বাধাই করতে হবে, বর্গাকার নাকি আয়তাকার। দেখো এখানে বলা আছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে বলছে, বর্গক্ষেত্রটি বাধাই করতে বলছে। এখন আসো, যদি তুমি কোনো কিছু বাধাই করতে চাও তাহলে তুমি কি করবে? আসো আমরা আমাদের বাস্তব জীবনে আসি। তোমাদের অনেকের বাসাতে বা টাইলস করা আছে, সেই টাইলসের মিস্ত্রি যখন টাইলস করছে নিশ্চয়ই তোমার বাবা বা তোমার অভিভাবককে এক ট্রাক টাইলস আনতে বলে নাই, বা বাড়তি টাইলস আনতে বলে নাই, বা কম আনতে বলে নাই। দেখো সঠিক পদ্ধতিতে সঠিক টাইলস, এখন সঠিক পরিমাপের টাইলস আনতে বলছে। এখন বলতে পারো একজন অশিক্ষিত বা একজন স্বল্প শিক্ষিত কিভাবে এই কৌশলটা জানলেন? আসো আমরাও সেই কৌশলটা জানার চেষ্টা করি কিভাবে এটা এত মানে কারেক্টলি বলা সম্ভব হয়। প্রথমেই দেখবো আমরা কি দিয়ে বাধাই করতেছি। আমরা টাইলস দিয়ে যদি বাধাই করি, পাথরের জায়গায় মনে করো তুমি টাইলস দিয়ে বাধাই করতেছো, তাহলে টাইলসের একটা ক্ষেত্রফল তোমার প্রথমেই জানতে হবে। টাইলসটা কেমন হবে, আয়তাকার নাকি বর্গাকার? তোমাকে এখানে টাইলসের এখানে একটা আকৃতি দেওয়া আছে, দেখো বর্গাকার টাইলস। তাহলে তুমি প্রথমেই বর্গাকার পাথরের জায়গায় মনে করো তুমি টাইলস আছে, তাহলে এই পাথরের বর্গাকার টাইলসের একটা ক্ষেত্রফল তুমি বের করো। কারণ বর্গাকার টাইলসের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানতে হবে। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখো আমি এখানে লিখে রাখছি। ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক, মানে তার যে বাহুগুলো আছে দুইটা বাহুকে স্কয়ার করে যা আসে ওটা হলো একটা টাইলসের ক্ষেত্রফল। তারপর দেখো তুমি কাকে বাধাই করবে, ঘরের মেঝেকে বাধাই করতেছে। এখন ঘরটা যদি বর্গাকার হয়ে থাকে, এখানে যেহেতু বর্গাকার বলছে, এই যে বর্গাকার কোথায় বর্গক্ষেত্রটি বাধাই করতে বলছে। বর্গাকার ঘরটা যখন বলছে তাহলে এই বর্গাকার ঘরের তোমার প্রথমে একটা মাপ নিতে হবে, তার বাহুর দৈর্ঘ্য কত। একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা বের করতে পারি। এখানে দেখো ওই ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখে রাখছি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তুমি সেই ঘরেরও একটা ক্ষেত্রফল বের করো। এখন ঘরের ক্ষেত্রফল যদি বের করো, পরে ঘরের ক্ষেত্রফলকে পাথর বা টাইলস তুমি যাই নাও না কেন তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে তোমার কতগুলো টাইলস লাগবে বা কতগুলো পাথর লাগবে। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা জানতে হবে। এখানে যেহেতু পাথর দিয়ে বাধাই করতে বলছে, তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল জানবো আমরা। তারপরে জানবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। এখন আসো আমাদের কি কি সোর্স হাতে আছে এই ক্ষেত্রফলগুলো বের করার জন্য। বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করার জন্য তার বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে 40 সেন্টিমিটার। অর্থাৎ এই বর্গক্ষেত্রে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না। সেই সমস্যা পড়তে যেহেতু হবে না, তাহলে এটা নিয়ে আমাদের অত চিন্তা ভাবনা করার খুব বেশি কিছু নাই। তাহলে এটার ক্ষেত্রফল আমরা খুব সহজেই বের করতে পারতেছি। এইখানে যে 40 সেন্টিমিটার, এখানে এককের একটা কাজ আছে, এটা আমরা পরে আলোচনা করব। 40 সেন্টিমিটার এখানে লিখে দৈর্ঘ্যের জায়গায় স্কয়ার দিলে এই পাথরের ক্ষেত্রফলটা তুমি বের করে ফেলতে পারতেছো। এখন আসো আমরা যেহেতু বর্গক্ষেত্রটি বাধাই করতে চাচ্ছি, বর্গক্ষেত্রটি বাধাই করতে চাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে এই জন্য তোমার বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। এখন দেখো এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি নাই। তোমার এখানে যে সমস্যাটা দেওয়া আছে, কতগুলো তথ্য দেওয়া আছে, সেই তথ্যের মধ্যে তুমি খুঁজো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি না। দেখো
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। পরন্ত পাথরের কথা বলা আছে। দেখো তোমার কোথাও এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, সরাসরি দেওয়া নাই আর কি, সরাসরি দেওয়া নাই। যেহেতু সরাসরি দেওয়া নাই, তাহলে তুমি মনে করো না যে এই সমস্যা তুমি সমাধান করতে পারবে না। কোথাও না কোথাও তোমাকে একটা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা কত হতে পারে। দেখো হিন্টসটা কোথায় আছে? হিন্টসটা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এইখানে দেখো হিন্টসটা আছে। আর এখন বলতে পারো স্যার এখানে তো বাহুর দৈর্ঘ্যের কথা কিছু বলা নাই, কিন্তু শোনো পরিসীমার কথা বলা আছে। কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা তাহলে তুমি একটু মনে করার চেষ্টা করো। দেখো আমি বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্রটা লিখতেছি। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য এত একক। এখন বলতে পারো যে স্যার পরিসীমা জেনে আমি কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করব? পরিসীমা জেনে বাহুর দৈর্ঘ্য বের করার কৌশলটা তোমার জানা থাকতে হবে। সেটার বের করার কৌশল হলো, পরিসীমা যদি জানা থাকে তাহলে তুমি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এই কৌশলটা অবলম্বন করতে পারো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে পারো। কেন 4 দিয়ে ভাগ করবা? পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা হলো বর্গের 4 বাহুর যোগফল। যদি আমরা প্রত্যেকটা বাহুকে a ধরে নেই, দেখো 4 বাহুর যোগ করলে কত হবে? 4a। পরিসীমা মানে হলো কি? পরিসীমা মানে হলো বর্গের বা যে কোনো বস্তু যে কোনো আকৃতির বাহুগুলোর যোগফল। এখন এখানে যেহেতু আমরা বর্গ নিয়ে কাজ করতেছি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা হলো 4 বাহুর যোগফল। এখন এই 4 বাহুর যোগফল 4টা a যোগ করলে 4a হয়। 4a কে তুমি যখন এই পরিসীমা পাওয়া গেল 4a, 4a কে তুমি যখন 4 দিয়ে ভাগ করবা, তখন 4 এ 4 এই যে 4 দিয়ে যখন ভাগ করবা, 4 এ 4 এ কাটা গেলে a থাকলো। a হলো তোমার এই বর্গের 1 বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ একটি বর্গের পরিসীমা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি সেখান থেকে সহজেই বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে পারো। এখন কেন জানি আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছিলাম? বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছিলাম বর্গের ক্ষেত্রফলটা জানার জন্য। কারণ ক্ষেত্রফল জানা থাকলে আমরা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাথরের সংখ্যা বেরিয়ে আসবে। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য না হয় জানা গেল। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে গেলে কি জানতে হবে? বর্গক্ষেত্রের পরিসীমার কথা জানতে হবে। এখন দেখো এখানে বর্গক্ষেত্রের পরিসীমাটাও সরাসরি দেওয়া নাই। বর্গক্ষেত্রের পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে মিলিয়ে দিছে, মানে তুলনা করে দেওয়া হয়েছে। কিরকম? একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এখন তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি তুমি জানো, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা জানতে পারবা। আয়তক্ষেত্রের পরিসীমা জানলে বর্গক্ষেত্রের পরিসীমা জানতে পারবা। এখন তাহলে তোমাকে জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা এখানে দেওয়া আছে কিনা। ভালো করে খেয়াল করো আয়তক্ষেত্র সম্পর্কে কি কি বলা আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। অর্থাৎ এখানে আয়তক্ষেত্রের পরিসীমাটাও সরাসরি দেওয়া নাই। তাহলে এখানে একটা সমস্যা রয়ে গেছে। আমরা এই আয়তক্ষেত্রের এই সমস্যাটা সমাধান করে আয়তক্ষেত্রের পরিসীমা বের করব প্রথমে। তারপরে আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সমান হবে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্য বের করব। বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্যকে ব্যবহার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই পাথরের সংখ্যা বেরিয়ে আসবে। এখন আসো আমরা কিভাবে আয়তক্ষেত্রের পরিসীমাটা এই তথ্যটুকুকে ব্যবহার করে আয়তক্ষেত্রের পরিসীমা বের করা যায়।
ভালো করে খেয়াল করো, তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারো। কিন্তু এইখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ সরাসরি দেওয়া নাই, মানে নির্দিষ্ট করে দেওয়া নাই। দৈর্ঘ্য প্রস্থ নির্দিষ্ট করে না দিয়ে দৈর্ঘ্য প্রস্থের একটা তুলনা দেওয়া আছে। দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তুমি দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফল বের করতে পারতা। এখন যদি ক্ষেত্রফল জানা থাকে আয়তক্ষেত্রের, তাহলে তুমি কিভাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবা? অর্থাৎ তোমাকে ব্যাক করে পিছনের দিকে আসতে হবে। কিভাবে আসবা তুমি? ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের তুলনা দেওয়া আছে। যদি কখনো মনে রাখো, যদি কখনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তোমাকে যদি সেখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে বের করতে হয়, তাহলে তোমাকে আরো একটি তথ্য নিশ্চয়ই দেওয়া থাকবে। এই তথ্য দেওয়া থাকবে মাস্ট। সেটা কিরকম? দৈর্ঘ্য এবং প্রস্থের একটা তুলনা দেওয়া থাকবে। তোমার কাজ হলো সেই দৈর্ঘ্য প্রস্থের তুলনাকে ব্যবহার করে তুমি এই ক্ষেত্রফলকে ব্যবহার করে একটি সমীকরণ দাঁড় করাবা। সেই সমীকরণকে সমাধান করলে তোমার দেখবা দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে আসতেছে আয়তক্ষেত্রে। এখন আসো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে এই তুলনাটাকে ব্যবহার করে এবং এই ক্ষেত্রফলকে ব্যবহার করে কিভাবে তুমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিয়ে আসবা, সেই কৌশলটা আমরা আলোচনা করি। এখন তোমরা জানো গণিতে একটা খুব সহজ ধারণা আছে বা গণিতে একটা কৌশল আছে, যেটাকে আমরা বলি মনে করি অথবা ধরি। এরকম পরিস্থিতিতে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে এবং দৈর্ঘ্য প্রস্থের তুলনা দেওয়া থাকে, এরকম পরিস্থিতিতে তোমাকে এই দৈর্ঘ্য এবং প্রস্থের যে কোনো একটাকে ধরে নিতে হবে বা মনে করে নিতে হবে। এ, বি, এক্স, ওয়াই, ক, খ, এরকম কিছু তোমার যেটা ইচ্ছা তুমি ধরে নিতে পারো। এখন তুমি কোনটাকে ধরবা, এটারও একটা সাধারণ নিয়ম আছে, যদিও এটা একেবারে নির্দিষ্ট না যে এটাই ধরতে হবে, তবে সহজ হয় বিষয়টা আর কি, যে তুমি যদি যেটা ছোট সেই অংশটাকে ধরবা। এখন তোমাকে জানতে হবে আয়তক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য বড় নাকি প্রস্থ বড়। নিশ্চয়ই তুমি এটা জানো, আয়তক্ষেত্রের মধ্যে যে বাহুটা বড় সেটাকে দৈর্ঘ্য বলে সবসময়, আর যে বাহুটা ছোট থাকে সেটাকে প্রস্থ বলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রস্থটা ছোট। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করা শুরু করতেছি। আসো আমরা শুরু করি এবং লক্ষ্য করো ভালোভাবে কিভাবে সমস্যাটা সমাধান করছি, এবং তোমরা আমার সঙ্গে অংশগ্রহণ করো এবং দেখো। সমাধান প্রথমেই মনে করি আয়তক্ষেত্রে, তাহলে আমরা কোনটাকে ধরে নেব? আমরা ধরে নিব প্রস্থটাকে। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। কেন মিটার নিলাম, সেন্টিমিটার নিলাম না? কেন আমরা এখানে ফুট নিলাম না? কেন আমরা ইঞ্চি নিলাম না? ভালো করে খেয়াল করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 768 বর্গ মিটার, মিটার আছে, এককটা মিটার। সেই কারণে আমরাও এখানে প্রস্থটা x মিটার নিলাম। যদি প্রস্থটা x মিটার হয়, বলছে দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ। প্রস্থ আমরা ধরে নিয়েছি, প্রস্থ আমরা কত ধরে নিয়েছি? প্রস্থ আমরা ধরে নিয়েছি x। তাহলে এখন দৈর্ঘ্যটা কত হবে? নিশ্চয়ই তোমার মনে মনে এখন হিসাবটা করে ফেলছো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে তোমার 3x মিটার। 3x কেন? কারণ দৈর্ঘ্যটা হলো প্রস্থের 3 গুণ। প্রস্থকে 3 দিয়ে গুণ করলে দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তাহলে আমরা প্রস্থ পাইলাম, আমরা দৈর্ঘ্য পাইলাম। এখন আসো আমরা তারপরে কিভাবে সমীকরণটা দাঁড় করাবো। এটা একটা বিরাট বিষয়। এটা এখানে এসে তোমাদের অনেক সময় উল্টাপাল্টা লাগে। তোমরা এই বিষয়টা একবারে ক্লিয়ারলি বুঝে নাও। যদি এইখানে ক্ষেত্রফল দেওয়া থাকে আয়তক্ষেত্রে, তাহলে তুমিও এই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে একটা ক্ষেত্রফল বের করবা। যদি এখানে আয়তক্ষেত্রের কর্ণের পরিমাণ দেওয়া থাকতো, তুমিও এই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে একটা কর্ণ বের করবে। অর্থাৎ তোমার জানতে হবে এখানে কি দেওয়া আছে, তুমিও সেই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে তেমনই একটা বের করবা তোমার মতো করে। এখন
সেই সমস্যাটা সমাধান শুরু করি। এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাইলে আমরা এইখানেও আয়তক্ষেত্রে একটা ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু ক্ষেত্রফল মিটার আর মিটারে গুণ হবে, এটাও মিটার এটাও মিটার, তাহলে নিশ্চয়ই এককটা বর্গমিটার হবে এবং সেটা হবে 3x স্কয়ার বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল পাওয়া গেল 3x স্কয়ার বর্গ মিটার। এখন এই বিষয়টা দেখো, আমি আবার বলতেছি, কিভাবে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা কর্ণ বা পরিসীমা যদি এগুলো দেওয়া থাকে, তুমি কিভাবে সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করবা। সেটা হলো, তুমি প্রথমেই দেখবা এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফল নাকি পরিসীমা নাকি কি বলে কর্ণ, এই তিনটার যে কোনো একটা দেওয়া থাকবে। যেটাই দেওয়া থাকুক, তুমি এই দৈর্ঘ্য প্রস্থের তুলনা থেকে প্রস্থটা আগে ধরে নেবা, তারপরে দৈর্ঘ্যটা এরকম ভাবে বের করবা। যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকে, তুমি এইগুলোকে ব্যবহার করে একটা ক্ষেত্রফল বের করবা। যদি এখানে পরিসীমা দেওয়া থাকে, তুমি এই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে একটা পরিসীমা বের করবা। যদি এখানে কর্ণ দেওয়া থাকে, তুমিও এই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে একটা কর্ণ বের করবা। সেই এখন আসো, আয়তক্ষেত্র কিন্তু একটাই, আয়তক্ষেত্র কিন্তু একটাই, এটার কিন্তু আকৃতি পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমিও যা দিয়া ক্ষেত্রফল বের করতেছি, ওই সমস্যার মধ্যে, এই সমস্যার সমাধানের মধ্যেও তারাও সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই দিচ্ছে। অর্থাৎ আমি বের করি আর তুমি বের করো, আর যেই বের করুক, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যখন মাপ দেওয়া থাকে, এটার কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ আমি, তুমি, অন্য যে কেউ বের করুক, সেটা নিশ্চয়ই যে কেউ বের করুক, সেটা নিশ্চয়ই সমান হবে, একটা আর একটা সমান হবে। অর্থাৎ এইখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমি যে ক্ষেত্রফলটা বের করেছি, এই ক্ষেত্রফলটা এই আয়তক্ষেত্রেরই এবং এই ক্ষেত্রফলটাও এই আয়তক্ষেত্রেরই। অর্থাৎ দুইটা ক্ষেত্রফল সবসময় ইকুয়াল হবে। এই যেহেতু ইকুয়াল হবে, আমরা এই দুইটাকে ব্যবহার করে একটা সমীকরণ এখন আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি। সমীকরণটা দেখো, সমীকরণটা যখন দাঁড় করাই, তখন আমাদের গণিতের কিছু নিয়ম আছে। আমরা এখানে বলি প্রশ্নমতে, শর্তমতে, এগুলো ব্যবহার করি। প্রশ্নানুসারে, শর্তানুসারে এই শব্দগুলো ব্যবহার করি। এখন প্রশ্নমতে, এই যে আমি ক্ষেত্রফলটা বের করেছি 3x স্কয়ার বর্গ মিটার, এই 3x স্কয়ার বর্গ মিটার, এই ক্ষেত্রফলটা ওই ক্ষেত্রফলের সমান 768। প্রশ্নমতের মধ্যে কখনো একক দিতে হয় না, প্রশ্নমতে কখনো কোনো একক ব্যবহার করার প্রয়োজন পড়ে না, বা একক দেওয়ার কোনো নিয়ম নাই। অর্থাৎ এখানে কোনো একক ব্যবহার করা যাবে না। এখন আসো আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। সমাধান তোমরা অনেকেই পারো, কারণ 6 থেকে তোমাদেরকে সমাধান, বীজগণিতের সমাধানের নিয়মগুলো শেখানো হচ্ছে। 6, 7, 8, এখন 9-এ, অর্থাৎ সমাধানের নিয়মগুলো তোমাদের অনেকের জানা আছে। তবুও আমি বলতেছি, দেখো এখানে দেখো একটা চলক আছে, চলকের সঙ্গে একটা সহগ আছে, এটাকে বলে সাংখ্য সহগ। এই সহগের মধ্যে একটা চিহ্ন আছে, মনে মনে গোপনে, এটা ইনটু। যখন এরকম ইনটু আকারে সাংখ্য সহগ থাকবে, প্রথমে তুমি সাংখ্য সহগটাকে সরিয়ে নিবা। সরিয়ে নিলে এখানে ইনটু থাকলে ওই পাশে গেলে যেন কি হয়, ওই পাশে গেলে নিশ্চয়ই তোমরা জানো সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে আমরা এটাকে ভাগ করব। ভাগ করলে দেখো তো, 3 দিয়ে 768 ভাগ করলে কত হয়? 3 দিয়ে 768 ভাগ করলে 256 হওয়ার কথা। 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 3 6 18, হ্যাঁ 256 হওয়ার কথা, হয়েছে 256। এখন দেখো আমরা কাকে যেন প্রশ্ন করছিলাম, x কে, কিন্তু এখানে বেরিয়ে আসছে x স্কয়ারের মান, অর্থাৎ স্কয়ারটাকে আমাদের বাতিল করতে হবে। যেহেতু x স্কয়ারের মান বেরিয়ে পড়ছে, তাহলে আমরা x এর স্কয়ারটাকে বাতিল করলেই x এর মানটা পাই বলবো, আর x এর মান পাইলেই সেটা হবে প্রস্থ। এখন কিভাবে আমরা স্কয়ারটাকে বাতিল করব? এখন দেখো, এই স্কয়ারটাকে বাতিল করার নিয়ম তোমরা অনেকেই জানো, সেগুলো তোমরা করে আসছো আগে। এই পাশ থেকে স্কয়ার বাদ দিলে সেটা ওই পাশে আমরা
বর্গমূল আকারে লিখি, ওই পাশে গেলে বর্গমূল হয়। এই পাশ থেকে স্কয়ারটা বাদ দিলে ওই পাশে গিয়ে বর্গমূল হয়। অনেক সময় বর্গমূল করতে গেলে প্লাস মাইনাসে আনতে হয়, প্লাস মাইনাস এটা ব্যবহার করতে হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস তোমার ব্যবহার করতে হবে না, কারণ x যেহেতু প্রস্থের মান, প্রস্থ বা দৈর্ঘ্য বা উচ্চতা কখনোই এই কিসে আসে না, মাইনাসে আসে না, বা হয় না, ঋণাত্মক হয় না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, টাকা এইগুলো কখনোই মাইনাসের মানে আসে না, সেহেতু এখানে প্লাস মাইনাস ব্যবহার করার প্রয়োজন পড়ে না, যেহেতু x আমরা প্রস্থকে ব্যবহার করতেছি। এখন x এর মান 216 বর্গমূল করলে না 256 বর্গমূল করলে 16 আসে। 256 বর্গমূল 16, এই যে x এর একটা মান পেয়ে ফেলছি। এখন ভালো করে উপরের দিকে তাকাও, দেখো x এর মানটা আমরা কি ধরছিলাম, দৈর্ঘ্য নাকি প্রস্থকে ধরছিলাম? দেখো ভালো করে তাকায় দেখো, ওইখানে দেখো x টা ছিল প্রস্থ, x টা ছিল প্রস্থ, তাহলে এখানে যে x এর মান 16 পাইছি, তাহলে নিশ্চয়ই আয়তাকার ক্ষেত্রটার, এই যে এখানে আয়তাকার ক্ষেত্রের চিহ্ন দেওয়া ছিল, সেই আয়তাকার ক্ষেত্রটার প্রস্থ আমরা পেয়ে গেছি, সেটা হলো 16 মিটার। তাহলে এখন দেখব, সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান 16 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যদি 16 মিটার হয়, দৈর্ঘ্যটা হলো প্রস্থের কয় গুণ? দৈর্ঘ্যটা হলো প্রস্থের 3 গুণ। তাহলে আমরা সহজেই দৈর্ঘ্যটাও পেয়ে ফেলতেছি, দৈর্ঘ্যটা হলো প্রস্থের 3 গুণ। সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হবে, যেহেতু প্রস্থের 3 গুণ হবে, মানে প্রস্থ 16, তাকে 3 গুণ করলে 16 গুণ 3 এত মিটার, মানে হবে 48 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে ফেললাম, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ পেয়ে ফেললাম। কেন বের করছিলাম এগুলো? আবার মনে করার চেষ্টা করো, কেন এগুলো আমরা বের করলাম এত কষ্ট করে? কেন বের করলাম? কারণ আমরা এই যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমাটা বের করতে চাচ্ছিলাম। এখন আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র জানতে হবে তোমার। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র জানো কিনা? তোমাদের এই যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র অনেকবার লাগছে, এখন দেখো তোমাদের সেটা মনে আছে কিনা। যার যার মনে নাই তার জন্য আমি দেখো এখানে আয়তাকার ক্ষেত্রে পরিসীমাটা লিখতেছি। আয়তাকার পরিসীমার সূত্রটা লিখতেছি। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। এখন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, এখানে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, দুইটি আমরা জেনে ফেলছি, বের করে ফেলছি। দুইটার মধ্যে দুইটার মান বসাই দিব, তারপরে আমাদের এখানে যে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কাজ করে ফেলবো, তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বেরিয়ে আসবে। 2 ইনটু দৈর্ঘ্য হলো কত? 48 প্লাস প্রস্থ হলো কত? 16। সব মিলে এখানে আমরা এককের জায়গায় মিটার ব্যবহার করব, কারণ এখন তো আমরা সরাসরি মান বসাই দিয়েছি। এখন 2 গুণ 16 আর 48 এর যোগ করলে হয় তোমার 64, 2 গুণ 64 আর এত মিটার সমান হচ্ছে 128 মিটার। এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পাইলাম এতক্ষণে, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। কারণ আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা আমাদের জরুরি ছিল এই কারণে, কারণ আয়তাকার ক্ষেত্রের পরিসীমাকে ব্যবহার করে আমরা বর্গাকার ক্ষেত্রের পরিসীমাটা বের করব। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা থেকে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে সেই এক বাহুর দৈর্ঘ্য থেকে আমরা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব, তারপরে যাব পাথরের, এখানে পাথরের ক্ষেত্রফল বের করব, তারপর দুইটাকে ভাগ করে দেব, আমাদের পাথরের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে এখন আমরা কোথায় যাব? বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বের করতে যাব।
বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। এখন বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে তুমি যুক্তিটা দেখো, নিশ্চয়ই এই যে আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা বের করেছি 128 মিটার, এইটা নিশ্চয়ই বর্গক্ষেত্রের পরিসীমাও তাই। বর্গক্ষেত্রের পরিসীমাও 128 মিটারই হবে। তাহলে এটা লেখার সময় আমরা কিভাবে লিখব? লেখার সময় লিখব সুতরাং শর্তমতে, শর্তমতে লিখলে সুতরাং লাগে না, শর্তমতে বর্গক্ষেত্রের পরিসীমা, শর্তমতে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 128 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 128 মিটার। কিভাবে দেখো বর্গক্ষেত্রের পর্যন্ত আমরা আসলাম? কারণ বর্গক্ষেত্রের পর্যন্ত আমাদেরকে আসতেই হবে, কারণ বর্গক্ষেত্রকেই আমরা বাধাই করব। এখন বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু 128 মিটার হয়েছে, এখন এখান থেকে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করব। সেটা কিভাবে বের করা যায় সেই কৌশলটা তোমাদেরকে আমি এখানে দেখাইছিলাম। এখন সেই কৌশলটা ব্যবহার করব আমরা। সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি পরিসীমা জানা থাকে, সেখান থেকে কিভাবে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি তার কৌশলটা তোমাদেরকে দেখো খাতায় লেখা আছে। ওইখান থেকে আমরা দেখে এখানে বের করে ফেলবো পরিসীমা। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। যেহেতু 4টা বাহু সমান, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা বাহুর এবং প্রত্যেকটা বাহুর যোগফল, 4টা বাহুর যোগফল যেহেতু 128, তাহলে প্রত্যেকটা বাহুর মান বের করার জন্য 4 দিয়ে ভাগ করলেই বেরিয়ে আসবে। তাহলে 4 দিয়ে এটারে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 32 মিটার আসে। 32 মিটার। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 32 মিটার। তাহলে এই কৌশলটা আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি। মনে করো তোমাদের 4 জন একসঙ্গে বসে আছো, তোমাদের 4 জনের কাছে মোট 100, তোমাদের 4 জনের মোট 100 টাকা আছে। প্রত্যেকের টাকাই সমান। এখন কিভাবে তুমি টাকাটা ভাগ করে নিবা? ভাগ করে নেওয়ার জন্য তোমাকে নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু মোট টাকাকে তুমি 4 দিয়ে ভাগ করবা, তাইলে তোমার যার যার টাকা বেরিয়ে আসবে। তাহলে সেই কৌশলটা এখানে অবলম্বন করা হয়েছে। বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার, প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহুর যোগফল হবে 128। তাহলে নিশ্চয়ই বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হবে 4 দিয়ে ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। এখন এই এক বাহুর দৈর্ঘ্যকে ব্যবহার করে আমরা কি করব? কেন এত কষ্ট করে আমরা এক বাহুর দৈর্ঘ্যটা বের করলাম? দেখো আগে পূর্বে আমাদের আলোচনা করা আছে যে বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করব। আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। এখন দেখো আমরা অনেক যুক্তি দিয়ে, অনেক কৌশল করে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসছি। এখন এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে ব্যবহার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগেই অনেকেই জানো, আমিও লিখে রাখছি। এখান থেকে দেখো, আমরা দেখো এরপরে এইখানে আসো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যের উপরে স্কয়ার। যেটি এক বাহুর দৈর্ঘ্য 32, 32, এটার উপরে আমরা স্কয়ার ব্যবহার করব। এবং ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফলের একক সবসময় বর্গ দিয়ে আছে, এত বর্গ মিটার। কত হয়? 32 আর 32 গুণ দিলে মনে হয় 1024 আসে। এত বর্গ মিটার। তো আমরা একটু দেখে নেই সঠিক হয়েছে কিনা। 64 9 1024, হ্যাঁ, তাহলে 1024 ঠিক আছে। এখন 1024 বর্গ মিটার পাওয়া গেল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আমরা বর্গক্ষেত্রের মধ্যে পাথর বিছাইতে গেলে আমাদের দুইটা তথ্য জানা থাকতে হইতো। এক হলো পাথরের ক্ষেত্রফল, দুই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এতক্ষণে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বেরিয়ে পড়ছে, এখন আমরা আসো আমরা দেখি পাথরের ক্ষেত্রফলটা কিভাবে বের করা যায়। পাথরের ক্ষেত্রফল বের করতে গেলে পাথরটা কেমন সেটা জানতে হবে তোমার। পাথরটা দেখো এখানে বলাই আছে পাথরটা হলো বর্গাকার, তাহলে তার ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার। তাহলে পাথরের তো আমরা এক বাহুর দৈর্ঘ্য জানি, পাথরের এক বাহুর দৈর্ঘ্য জানি। বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার। এইখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদের, এইখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যদি এখানে ভুল করো, এবং বেশিরভাগ ভুল তোমরা দেখা গেছে এখানেই করো, এই একক মিলায় নিতে হবে, একক মিলাতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এককটা কি? মিটার। পাথরের দৈর্ঘ্যের এককটা কি? সেন্টিমিটার। অর্থাৎ দুইটা যদি একই রকমের এককের না হয়, তাহলে তোমাদের সঠিক মানটা বেরিয়ে আসবে না, বা সঠিক সংখ্যাটা পাথরের সংখ্যা বেরিয়ে আসবে না, এটা ভুল তথ্য বেরিয়ে আসবে। অর্থাৎ তোমাকে সঠিক তথ্যটা পেতে গেলে পাথরের এককটা মিলাই নিতে হবে, এবং দুইটারই একক মিলাইতে হবে। এখন দেখো এখানে সেন্টিমিটার আছে আর এখানে মিটার আছে। মিটারকে সেন্টিমিটার বানানো একটু কঠিনই হবে, কারণ সঙ্গে আবার বর্গ আছে। বানানো যাবে, কিন্তু বিষয়টা তোমাদের কাছে কঠিন লাগবে। আমরা সহজে সেন্টিমিটারকে মিটার বানাই ফেলতে পারি। সেন্টিমিটারকে মিটার বানানোর নিয়মটা কি? তোমাদের জানতে হবে কত সেন্টিমিটারে 1 মিটার। সেন্টিমিটার হলো 100 সেন্টিমিটারে 1 মিটার। 100 সেন্টিমিটার 1 মিটার। তুমি যদি সেন্টিমিটার থেকে মিটার বানাইতে চাও, তাহলে সেন্টিমিটারকে ওই 100 দিয়ে ভাগ করলে সেটা মিটারে পরিণত হয়। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে সেটা মিটারে পরিণত হয়। অর্থাৎ 40 কে তুমি 100 দিয়ে ভাগ করো মিটার, 40 কে 100 দিয়ে ভাগ করলে এত মিটার। এখন এককটা চেঞ্জ হয়ে যাবে, সেন্টিমিটারটা হয়ে যাবে কি? মিটারে রূপান্তরিত হবে। তাহলে সেন্টিমিটারটা মিটারে রূপান্তরিত হলে 0.4 মিটার হবে। 100 দিয়ে ভাগ করলে হবে 0.4 মিটার। তাহলে আমরা পাথরের দৈর্ঘ্যটা পাইলাম। পাথরটা যেহেতু বর্গাকার, এখন পাথরের ক্ষেত্রফল বের করব। যেহেতু পাথরটা বর্গাকার, তাহলে তার ক্ষেত্রফল বের করা একেবারে সহজ। ওইখানে সূত্রটা দেওয়া আছে, দৈর্ঘ্য স্কয়ার। সুতরাং আমরা লিখব বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান 0.4 স্কয়ার বর্গ মিটার। এটা বর্গ মিটারে রূপান্তরিত হবে, কারণ ক্ষেত্রফল যেহেতু এখানে স্কয়ার আছে, 2টা মিটার গুণ হইছে, 2টা মিটার গুণ হইলে সব সময় বর্গ আসবে, বর্গ মিটার। তাহলে এখানে তুমি 0.4 এর উপর স্কয়ার দিলে 0.16 এত বর্গ মিটার হবে। যেহেতু 0.16 বর্গ মিটার হয়ে গেছে, এটা পাথরের ক্ষেত্রফল। পাথরের ক্ষেত্রফল যেহেতু পেয়ে ফেলছি, আমরা আগেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে ফেলছি, পাথরের ক্ষেত্রফলও পেয়ে ফেলছি। আমরা এখন একেবারে লাস্ট স্টেজে আছি। আমরা এখন বের করব পাথরের সংখ্যা। কিভাবে বেরিয়ে আসবে সেই পাথরের সংখ্যা সেটা দেখো। এখন পাথর নিশ্চয়ই ছোট, আর যাকে বাধাই করবো সেই অংশটা বড়। তাহলে আমরা ভাগ করার সময় এখানে লিখব, সুতরাং পাথরের সংখ্যা সমান 1024 ছিল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পাইছিলাম 1024। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে মোট পাথরের সংখ্যা। তাহলে 0.16 এত টি। পাথরের সংখ্যা যেহেতু এককটা হবে টি, এত টি। এখন ভাগ করো, ভাগ করলে দেখো কত হয়। ভাগ করো, ভাগ করলে দেখো কত আসে।
1024কে 0.16 দিয়ে ভাগ করো, দেখো কত আসে। 0.16। জি স্যার, 9400। 6000, হ্যাঁ 6400। 6400টি পাথর লাগে, অর্থাৎ ঠিকই আছে 6400টি। এটা দেখো এখানে তোমাদের 6400টি পাথর লাগে। তাহলে এই সমস্যাটা দেখো আমরা লাস্ট পর্যন্ত চলে আসলাম। 6400টি পাথর লাগলো ওই বর্গক্ষেত্রটিকে বাধাই করতে। তাহলে আমরা কিভাবে কি করলাম দেখো, প্রথম থেকে আবার একটু আলোচনা করি। প্রথমে তোমার ছিল বর্গক্ষেত্রটি বাধাই করব বর্গাকার পাথর দিয়ে। বর্গক্ষেত্রটি বাধাই করব বর্গাকার পাথর দিয়ে। তাহলে কাকে বাধাই করব? বর্গক্ষেত্রকে বাধাই করব। বর্গক্ষেত্রকে বাধাই করতে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে। পাথর দ্বারা বাধাই করতেছি, পাথরের ক্ষেত্রফল লাগবে। পরে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কাছে চাইতে হয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করছি। আয়তক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রের পরিসীমা বের করছি। বর্গক্ষেত্রের পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করছি। সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করছি, পাথরের ক্ষেত্রফলটা বের করছি। তারপরে দুটাকে ভাগ করে দিচ্ছি, আমাদের মূল পাথরের সংখ্যা বেরিয়ে আসছে। এখন দেখো আমরা তো এই সমস্যাটা সমাধান করে ফেললাম। এখন এই সমস্যাটার উপরে ভিত্তি করে তোমাদেরকে কেমন একটা সৃজনশীল আসতে পারে তার একটা হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় এটা চেষ্টা করবা। দেখো বাসায় চেষ্টা করে তোমাদের এই সমস্যাটার দ্বারা কিভাবে সৃজনশীল হতে পারে। এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এটা অনেকবার বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন পরীক্ষা আসছে। তোমরা এটা ভালো করে চেষ্টা করবা। সৃজনশীলটা উদ্দীপকটা এটাতেই হবে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে হবে। এটা হলো উদ্দীপক। উদ্দীপকে ক নম্বরে তোমার প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র লেখো। কর্ণের সূত্র লিখো। খ নম্বরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বরে প্রতিটি পাথরের মূল্য 40 টাকা হলে প্রতিটি পাথরের মূল্য 40 এর পরিবর্তে 50 দিয়ে দিলাম। 50 টাকা হলে মোট টাকা হলে মোট কত ব্যয় হবে? প্রতিটি পাথরের মূল্য 50 টাকা হলে মোট কত ব্যয় হবে? এইটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে রয়ে গেল। তোমরা এটা বাসায় চেষ্টা করো। এখন আমার আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো সবাই। তোমাদের জন্য আমাদের আশীর্বাদ রয়ে গেল এবং এই মহামারীকালে তোমরা সবাই বাসায় থাকবে এবং যার যার ধর্মমত অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যেন আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে পারি। ধন্যবাদ।